হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আজকে বেসিক্যালি আমরা ক্যাপাসিটার শুরু করব। তো ক্যাপাসিটার শুরু করার আগে বেসিক্যালি যে আমাদের তার আগে কিছু টপিকস আমাদের ডিসকাস করা প্রয়োজন অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস, যেমন কি পরিবাহী, অপরিবাহী এবং পরাবিদ্যুৎ সম্পর্কে, তড়িৎ ক্ষেত্রে পরিবাহী কী ধরনের আচরণ করে, তড়িৎ ক্ষেত্রে অপরিবাহী পদার্থ কী ধরনের আচরণ করে, সেই সব সম্পর্কে প্রথমে আমরা ডিসকাস করব। তারপর আমি নেক্সট টপিক্সে মানে ক্যাপাসিটারটা স্টার্ট করব। ওকে, তো অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা ক্লিক করবে এবং অবশ্যই তোমরা টেস্ট সিরিজ নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো আমরা ডিসকাস করতে শুরু করি। দেখো, আমি এর আগেই যখন ইলেকট্রিসিটিটা শুরু করেছিলাম তখন আমরা পরিবাহী অপরিবাহী পদার্থ নিয়ে বারবার বলেছি। আরেক ধরনের পদার্থ নিয়ে বলবো, যেটা হচ্ছে পরাবিদ্যুৎ। পরাবিদ্যুৎ সম্পর্কে আমরা অনেকবার বলেছি, ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালস কি, এই ব্যাপারে আমরা অনেকবার কথাবার্তা বলেছি। কিন্তু পরাবিদ্যুৎ এবং অপরিবাহী পদার্থ বেসিক্যালি সেম, সামান্য পার্থক্য আছে। সেটা হচ্ছে যে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তখন। তাহলে পরিবাহী পদার্থ তোমরা জানো, পরিবাহী পদার্থ তোমরা অলরেডি জানো যে পরিবাহী পদার্থ আসলে কি না। পরিবাহী আমরা তাকেই বলে থাকি যার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। পরিবাহী মানে যে তড়িৎ পরিবহনে সক্ষম এবং যার মধ্যে কি হয় না মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে এবং তড়িৎ পরিবহন করতে পারে। ওকে, অপরিবাহী পদার্থ কি না, অপরিবাহী পদার্থ হচ্ছে যদি তোমরা বলো সেই অর্থে অপরিবাহী পদার্থ মানে যে তড়িৎ পরিবহন করতে পারে না, যার মধ্যে মুক্ত ইলেকট্রন নেই, যার মধ্যে মুক্ত ইলেকট্রন নেই এবং তড়িৎ পরিবহনে অক্ষম। আর যদি তোমরা বলো যে পরাবিদ্যুৎ কি, পরাবিদ্যুৎ হচ্ছে এক ধরনের অপরিবাহী পদার্থই বটে, এক ধরনের অপরিবাহী পদার্থই বটে। কিন্তু পরাবিদ্যুতের ক্ষেত্রে কি হয়, যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, মানে তড়িৎ ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এর পোলারাইজেশন হয় এবং তার ফলে কি হয়, ইনডিউসড চার্জ তৈরি হয় এর মধ্যে। তাহলে পরাবিদ্যুতের এক্সট্রা প্রপার্টি কি আছে, পরিবাহীর সাপেক্ষে অপরিবাহী আর পরাবিদ্যুতের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যের কথা বলি, সেটা হচ্ছে পরাবিদ্যুৎ এমন এমন ধরনের পদার্থ যা কি হয় না বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে প্রভাবে আবেশিত হয় বলতে পারি, প্রভাবে বা পোলারাইজেশন হয়, পোলারাইজেশন হয়, পোলারাইজেশন হয় বা মেরুবর্তিতার সৃষ্টি হয়। অপরিবাহী পদার্থ কি মুক্ত ইলেকট্রন থাকে না এবং এর তড়িৎ পরিবহনে অক্ষম, এটিও তড়িৎ পরিবহনে অক্ষম, এর মধ্যেও মুক্ত ইলেকট্রন থাকে না। ঠিক আছে, মুক্ত ইলেকট্রন থাকে না এবং তড়িৎ পরিবহনে অক্ষম, এবং তড়িৎ পরিবহনে অক্ষম, তড়িৎ পরিবহনে অক্ষম। এর ক্ষেত্রেও তাই, মুক্ত ইলেকট্রন থাকে না, তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু এর ক্ষেত্রে এক্সট্রা প্রপার্টি কি না বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এর পোলারাইজেশন ঘটে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই ডাইলেকট্রিক আসলে কি। এবার দেখো তড়িৎ ক্ষেত্রে পরিবাহীর কি রকমের আচরণ হবে। যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা পরিবাহী পদার্থকে রাখি, তাহলে মনে করো আমি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছি, যে তড়িৎ ক্ষেত্রটা আমি দুটো পাথ নিয়েছি, যার এক প্রান্তে হচ্ছে যে পজিটিভ চার্জ রয়েছে, ওকে, আর এক প্রান্তে হচ্ছে যে নেগেটিভ চার্জ রয়েছে। তাহলে যদি আমরা বলি যে এর চার্জ ডেনসিটি সিগমা প্লাস, এর চার্জ ডেনসিটি মাইনাস সিগমা, আর এর ভেতরে আমরা কি করেছি একটা এরকম ভাবে পরিবাহী পদার্থকে দিয়ে দিয়েছি, একটা পরিবাহী পদার্থকে দিয়েছি। দেখো এখানে কি হবে, এখানে কি হবে, একটা অলরেডি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছেই, তো এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা বলতে পারি, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড দুটো পাতের মধ্যবর্তী অঞ্চলে কত হয় তোমরা জানো, সিগমা বাই এপসিলন জিরো। এটা আমি অনেকবারই বলেছি, সিগমা বাই এপসিলন জিরো হয়। ঠিক আছে, পরিবাহীর ভেতরে কোনো বিন্দুতে, মানে দুটো যদি পাত থাকে তার ভেতরে কোনো বিন্দুতে, পরিবাহী বলবো না। পরিবাহীর ক্ষেত্রে কি হবে, যখনই আমরা এই পরিবাহীটাকে রেখেছি তখন কি হবে, দেখো এই যে প্লাস আধান রয়েছে না, তারা কি করবে, এই পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলোকে আছে সেগুলোকে এদিকে টেনে নেবে, আর এদিকে ইলেকট্রনের ঘাটতি হয়েছে মানে এদিকে কি হবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো এর ভেতরে একটা উল্টো 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 ডাইরেকশনে একটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। তাকে যদি আমরা ই ড্যাশ বলি, পরিবাহীর ক্ষেত্রে স্পেশালিটি কি না, এই ই ড্যাশ এবং ই সমান হবে, মানে যতক্ষণ পর্যন্ত না ভেতরের ইলেকট্রিক ফিল্ড বাইরের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আধানগুলো কি হবে, এদিকে আসতে থাকবে। ওকে, মুক্ত ইলেকট্রনগুলো আসতে থাকবে। তাহলে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে আমরা একটা যদি পরিবাহিকা রেখে দিই, তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড দেখো সবসময় শূন্য হবে, ই মাইনাস ই। ই নেট আমরা যদি বলি, তাহলে ই নেট হয়ে যাচ্ছে তোমার ই মাইনাস ই, ই মাইনাস ই ড্যাশ, দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, কারণ হচ্ছে যে ই ইকুয়াল টু ই ড্যাশ, ই ইকুয়াল টু ই ড্যাশ। তাহলে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে যদি আমরা কোনো একটা পরিবাহিকা রাখি, তাহলে পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য। ওকে, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ইলেকট্রিক ফিল্ড যদি শূন্য হয় তাহলে কি হবে, এর ভেতরে কোনো তড়িৎ বলরেখাও থাকবে না। হ্যাঁ, এই জন্যই বলা হয় যে পরিবাহীর ভেতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। তার কারণ হচ্ছে
তো পরিবাহীর ভেতরে ইলেকট্রিক ফিল্ড কিন্তু শূন্য হয়ে যায় বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে। এবারে দেখো যদি আমরা অপরিবাহী পদার্থের কথা বলি, যে বাহ্যিক তড়িৎ ক্ষেত্রে অপরিবাহী বা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালস কীরকম ধরনের আচরণ করবে, সেই জন্য আমাকে প্রথমে কি করতে হবে না, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থের শ্রেণী বিভাগ করবো আমরা। ডাইইলেকট্রিক দু রকমের হয়, একটা হচ্ছে পোলার আর একটা হচ্ছে নন পোলার। নন পোলার মানে কি, তার মধ্যে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। কি থাকবে না? পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, পার্মানেন্ট, নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, নো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট, কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে না। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো অফ নন পোলার ডাইইলেকট্রিক। মানে স্বাভাবিকভাবে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের কথা বলছি না, স্বাভাবিকভাবেই নেচারে যখন তারা এক্সিস্ট করে তাদের মধ্যে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে না। আর পোলারের ক্ষেত্রে কি হবে না, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকবে, পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে, ডাইপোল মোমেন্ট রয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন ধর আমি যদি সিম্পল HCl মলিকুল বলি, এর থাকে এদিকে ডেল মাইনাস এদিকে ডেল প্লাস, তাহলে কি হবে, HCl মলিকুল একটা কিন্তু পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট রয়েছে। কিন্তু যদি আমরা CCl4 বলি বা CH4 বলি, দেখো এদের মধ্যে কিন্তু কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই। তাহলে এই যে ধরনের মলিকুল যাদের মধ্যে কোনো রকম পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নেই, তাদেরকে আমরা বলবো নন পোলার ডাইইলেকট্রিক। এই ধরনের পদার্থ দিয়ে তৈরি যে সমস্ত, এই ধরনের মলিকুল দিয়ে তৈরি যে সমস্ত পদার্থ, তাদেরকে আমরা নন পোলার ডাইইলেকট্রিক বলবো, আর এদেরকে আমরা পোলার ডাইইলেকট্রিক বলবো। তাহলে একটা পোলার ডাইইলেকট্রিকের মধ্যে, একটা পোলার ডাইইলেকট্রিকের মধ্যে কি হবে, যে ডাইপোল মোমেন্টগুলো থাকবে, সেই ডাইপোল মোমেন্টগুলো প্লাস মাইনাস থাকবে, সেগুলো এরকম র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকবে। স্বাভাবিক অবস্থায় কি হবে, স্বাভাবিক অবস্থায় এরা এরকম র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকবে, যেদিকে খুশি থাকবে, কোনো নির্দিষ্ট ডাইরেকশনে থাকবে না, যেদিকে খুশি এরকম র্যান্ডামলি ওরিয়েন্টেড থাকবে। আর যদি আমরা নন পোলার ডাইইলেকট্রিকের কথা বলি, তাহলে কি হবে, নন পোলারের ক্ষেত্রে কোনো ডাইপোল মোমেন্টই থাকবে না। তাহলে দেখো এর ক্ষেত্রে তো কোনো ডাইপোল মোমেন্ট থাকছেই না, এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট থাকছে, কিন্তু এই সমস্ত ডাইপোল মোমেন্টগুলো যদি যোগ করি, মানে নেট ডাইপোল মোমেন্ট কিন্তু জিরো হয়ে যাবে, নেট ডাইপোল মোমেন্ট জিরো হয়ে যাবে। কেন? কারণ এত সংখ্যক ডাইপোল মোমেন্ট রয়েছে পার ইউনিট ভলিউমে, এবং তারা র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে, ফলে একটা যদি এই দিকে ডাইপোল মোমেন্ট থাকে আরেকটা এই দিকে পাওয়া যাবে, একটা যদি এই দিকে থাকে আরেকটা এই দিকে পাওয়া যাবে, তারা পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তার ফলে কি দেখো, লব্ধি কিন্তু ডাইপোল মোমেন্ট এখানেও জিরো, লব্ধি ডাইপোল মোমেন্ট কিন্তু এখানেও জিরো। কিন্তু ডিফারেন্স কি বলতো, ডিফারেন্স কি বলতো না, এইখানে হচ্ছে যে সবগুলারই জিরো 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 জিরো, তাহলে জিরো প্লাস জিরো করে জিরো হচ্ছে, আর এখানে কি প্লাস মাইনাস করে জিরো হচ্ছে। মানে আমরা যদি বলি একটা ডাইপোল মোমেন্ট এক্স, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স এরকম ভাবে জিরো হচ্ছে, আর এখানে কি হচ্ছে জিরো প্লাস জিরো করে জিরো হচ্ছে, কিন্তু ওভারঅল ইফেক্ট কিন্তু সেম। দুটোর ক্ষেত্রে দেখো ওভারঅল ইফেক্ট যদি বলি সেটা কিন্তু সেম, মানে নেট ডাইপোল মোমেন্ট কিন্তু সবসময়তেই জিরো হবে। ওকে, এইবারে দেখো এদের যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখি, তাহলে এরা কিরকম ধরনের আচরণ করবে। একটা যদি আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রেখে দিই, ওকে, একটা মনে করো সেটা পোলারও হতে পারে নন পোলারও হতে পারে। যদি মনে করো একটা পোলার ডাইইলেকট্রিকের কথা বলি, তাহলে পোলার ডাইইলেকট্রিক কিরকম ছিল প্রথমে, দেখো আমরা যদি প্রথমে পোলার ডাইইলেকট্রিকের কথা বলি, তাহলে পোলার ডাইইলেকট্রিক কিরকম ছিল না, এরকম একটা পোলার ডাইইলেকট্রিক আছে মনে করো, যার ডাইপোল মোমেন্টগুলো কি আছে, এরকম র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে, ভেবে দেখো এরকম র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে, তাহলে র্যান্ডামলি ওরিয়েন্টেড আছে, র্যান্ডামলি ওরিয়েন্টেড, একে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসি, হ্যাঁ, এই একটা মনে করো ইলেকট্রিক ফিল্ড রয়েছে, আমরা এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে এলাম, এই বরাবর রয়েছে ইলেকট্রিক ফিল্ড, তার মধ্যে এই পদার্থটাকে নিয়ে এলাম, তখন কি হবে না, এই পদার্থের মধ্যে যে ডাইপোলগুলো আছে সেগুলো ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে, অর্থাৎ এইরকম ভাবে তারা কিন্তু এইরকম ভাবে কিন্তু সজ্জিত হয়ে যাবে ফিল্ড বরাবর। দেখো ফিল্ড বরাবর কিন্তু তারা সজ্জিত হয়ে যাবে, ফিল্ড বরাবর সজ্জিত হয়ে যাবে, ভালো করে ভেবে দেখো এরকম ভাবে। তাহলে এদিকে কি হবে, মাইনাস প্লাস, এদিকে প্লাস আছে মানে এদিকে মাইনাস হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম ভাবে হতে থাকবে, মাইনাস প্লাস 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 মাইনাস প্লাস। তাহলে কি হবে দেখো, এই প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, এই দিকটা পুরো মাইনাস হয়ে যাবে, আর এই দিকটা পুরো প্লাস হয়ে যাবে। দেখো কারণ এই প্লাস মাইনাস ক্যান্সেল, প্লাস মাইনাস ক্যান্সেল, তাহলে এই দিকের পোর্শনে পজিটিভ আধান তৈরি হবে, যেটাকে আমরা পোলারাইজড চার্জ বলতে পারি সিগমা পি, আর এইদিকে কি হবে বলো, নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, যেটাকে আমরা বলবো মাইনাস সিগমা পি। আর এই যে চার্জটা দিয়েছি সেটা হচ্ছে এদিকে প্লাস সিগমা মাইনাস সিগমা, ভেবে দেখো তাহলে কি হলো বলো তো। তাহলে আমরা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে যদি আমরা দেখি, তাহলে ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আলাদা, এই বরাবর ই ড্যাশ, কিন্তু ই ড্যাশ এবং ই এখানে ইকুয়াল নয়। তাহলে এখানে একটা নেট ইলেকট্রিক ফিল্ড পাওয়া যাবে, যেটা হচ্ছে ই নেট ইকুয়াল টু, তোমরা বলতে পারো যে এক্সটার্নাল অ্যাপ্লাইড ফিল্ড মাইনাস হচ্ছে যে ই ড্যাশ, যেটা কিন্তু তৈরি হয়েছে ভেতরে।
সিমিলার কেস হবে নন পোলারের ক্ষেত্র। নন পোলারের ক্ষেত্রে কি হবে দেখো, নন পোলার ডাইলেকট্রিকের কথা যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রথমে কোনো ডাইপোল মোমেন্ট ছিল না, ফাঁকা, প্রথমে কোনো ডাইপোল মোমেন্ট ছিল না, কিন্তু যখনই একে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে যাব তখন কি হবে, প্রথমে আগে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হবে, মানে প্রথমে সেপারেশন হবে প্লাস মাইনাস, তারপর ফিল্ড বরাবর সজ্জিত হবে, কিন্তু আলটিমেটলি ওভারঅল ইফেক্টে কিন্তু সেমই হবে। তাহলে কি প্রথমে দেখো, প্রথমে কি হয়েছিল, প্রথমে পোলারের ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ছিল কিন্তু র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল, তারা সজ্জিত হয়ে গেল। এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ছিল না, কিন্তু যখনই ফিল্ডের মধ্যে নিয়ে যাব তখনই ওদের চার্জ সেপারেশন ঘটবে, এবং চার্জ সেপারেশন ঘটে পরে এরকম ধরনের ফিল্ড বরাবর সজ্জিত হবে, তারপরে আলটিমেটলি ইফেক্ট কিন্তু সেম হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা বলি যে এর ভেতরে যে নেট ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, সেই নেট ইলেকট্রিক ফিল্ডটা কত হবে, তাহলে দেখো ই এর মান কত বলো, ই হচ্ছে যে সিগমা বাই এপসাইলন জিরো, বাইরেরটা যদি ভাবি সিগমা বাই এপসাইলন জিরো মাইনাস এটা কত হবে বলো, সিগমা পি বাই এপসাইলন জিরো, সিগমা পি বাই এপসাইলন জিরো। ওকে, তাহলে দেখো আমরা যদি নেট ইলেকট্রিক ফিল্ড বলি, নেট ইলেকট্রিক ফিল্ড বলি এখানে ই, ই দিয়ে প্রকাশ করছি নেট ইলেকট্রিক ফিল্ডটাকে। ওকে, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই যেটা হবে, ই যেটা হবে সেটা কি হবে বলো, সেটা কি হবে বলো, ই নেটেই বলি, কনফিউজ হয় না। তাহলে বাইরে ছিল ই মানে সিগমা বাই এপসাইলন জিরো, ভেতরে ছিল কি সিগমা পি বাই এপসাইলন জিরো, সিগমা পি বাই এপসাইলন জিরো। তাহলে ই নেট হবে সিগমা বাই এপসাইলন জিরো মাইনাস সিগমা পি বাই এপসাইলন। সিগমা পিটা কি পোলারাইজড চার্জ, সিগমা পিটা হচ্ছে কি না পোলারাইজড চার্জ, পোলারাইজড চার্জ। দেখো এই জিনিসগুলো একটু এখানে মনে রাখতে হবে। এই দেখো এই পোলারাইজড চার্জ আবার একটা বিশেষ রাশির সঙ্গে সম্পর্কিত। এইখানে দেখো এই যে চার্জের যে সেপারেশন হচ্ছে না, আমরা কি দেখলাম যে এই যে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে যখনই আমরা রাখছি তখন চার্জের যে সেপারেশন হচ্ছে না মাইনাস প্লাস, এই ঘটনাটাকে পোলারাইজেশন বলা হয়। কি বলা হয়, এই চার্জ সেপারেশনের যে ঘটনাটা এইটাকে বলা হয় পোলারাইজেশন। যখন পোলারাইজেশন হচ্ছে ভেবে দেখো, যখন পোলারাইজেশন হচ্ছে তখন কি হচ্ছে না, তখন বেসিক্যালি ডাইপোল মোমেন্ট সৃষ্টি হচ্ছে। এই একক আয়তনে যতগুলো ডাইপোল মোমেন্ট থাকবে তাকে বলা হয় পোলারাইজেশন ভেক্টর। তাহলে এই যে পোলারাইজেশন ভেক্টর বলছি, দেখো পোলারাইজেশন ভেক্টর কি ভালো করে বোঝো, পোলারাইজেশন ভেক্টর যাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, পোলারাইজেশন ভেক্টর যাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করি, সেই পোলারাইজেশন ভেক্টর আসলে কি, আসলে হচ্ছে যে নাম্বার অফ ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, নাম্বার অফ ডাইপোল মোমেন্ট পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম মানে একক আয়তনে কতগুলো ডাইপোল মোমেন্ট রয়েছে। তাহলে যদি প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট পি হয় আর যদি একক আয়তনে এন সংখ্যক থাকে তাহলে এনপি হবে। তাহলে পি ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু পি ভেক্টর, এই পিটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আবার দেখা যায় এই যে পি এর ম্যাগনিটিউড, এই ভ্যালুটা হচ্ছে আসলে সিগমা পি এর সঙ্গে ইকুয়াল, এটাও প্রমাণ করা যায়, আমরা এখানে করবো না। তাহলে এইখানে যদি আমরা সেই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ভেবে দেখো ই নেট কত হবে, ই নেট হয়ে যাবে সিগমা বাই এপসাইলন জিরো মাইনাস পি বাই এপসাইলন জিরো, মাইনাস পি বাই এপসাইলন জিরো, এটা আমরা বলতে পারি। ক্লিয়ার? এবারে দেখো এই যে পিটা হচ্ছে না, এই পি ভেক্টর যেটা এখানে তৈরি হচ্ছে সেটা আবার এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড ই তার সঙ্গে কিন্তু সমানুপাতিক, ভালো করে বুঝি, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে সমানুপাতিক। তার মানে এই পি ভেক্টরটাকে প্রমাণ করা যাবে যে প্রপোর্শনাল টু ই। এই পি ভেক্টরটা কি, এই যে পোলারাইজেশন ভেক্টর যেটা তৈরি হচ্ছে সেই পি ভেক্টর আবার স্মল পি কিন্তু ডাইপোল মোমেন্ট, সেই পি ভেক্টর আবার প্রপোর্শনাল টু ই মানে ইজ ইকুয়াল টু ই, এখানে একটা কনস্ট্যান্ট হয় যেটাকে আমরা কাই বলা হয়, আর একটা হচ্ছে এপসাইলন জিরো হবে। তাহলে যে পি ইজ ইকুয়াল টু এপসাইলন জিরো কাই, কাইটা কি ডাইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, মানে তড়িৎ ক্ষেত্রে এর যে পোলারাইজেশন হচ্ছে তার প্রবণতা, ডাইলেকট্রিক সাসেপ্টিবিলিটি বলা হয় এটা, ডাইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, সাসেপ্টিবিলিটি, ডাইলেকট্রিক সাসেপ্টিবিলিটি, বোঝা গেল? তাহলে বলো পি এর মান কত হবে, এপসাইলন জিরো কাই, তাহলে এখানে আমরা এপসাইলন জিরো কাই বসাতে পারি কিন্তু। তাহলে দেখো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ই নেট কত হবে ফাইনালি এখান থেকে কিন্তু আমি বলতে পারি যে ই নেট যেটা হবে সেটা হবে সিগমা বাই এপসাইলন জিরো মাইনাস, এখানে যদি এপসাইলন জিরো কাই ই বসিয়ে দিই, দেখো এপসাইলন জিরো কাই ই আপন এপসাইলন জিরো, তাহলে এপসাইলন জিরো কেটে গেল। তাহলে ফাইনালি যেটা এক্সপ্রেশনটা হবে ই নেট ইকুয়াল টু সেটা হয়ে যাবে সিগমা বাই এপসাইলন জিরো মাইনাস কাই, ওকে। তাহলে কিন্তু এইভাবে আমরা বলতে পারবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখো এখানে নেট ইলেকট্রিক ফিল্ড ইন টার্মস অফ কাই, ইন টার্মস অফ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমরা বলতে পারবো, ই নেট কত হবে আমরা বলতে পারবো, পোলারাইজেশন ভেক্টরের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের কি সম্পর্ক আছে। ভেরি সিম্পল বিষয়। তাহলে ডাইলেকট্রিকের যে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালসের যে তড়িৎ ক্ষেত্রে আচরণ এবং তার সঙ্গে কয়েকটা সংশ্লিষ্ট ফিজিক্যাল কোয়ান্টিটির কথা কিন্তু আমরা এখানে বললাম। ওকে, আই থিঙ্ক দিস টপিক্স ইজ ভেরি ক্লিয়ার টু ইউ। ওকে, চলো নেক্সট টপিক্সে আমরা যাই। তড়িৎ ক্ষেত্রে পরাবিদ্যুতের আচরণ, যেটা আমি অলরেডি বলে ফেললাম। নেক্সট টপিক দেখো
আমরা বলবো ধারক এবং ধারকত্ব, ধারক এবং ধারকত্ব। এখানে একটা বিশেষ বিষয় বুঝো, আমরা যে কোনো একটা কন্ডাক্টরের কথা যদি আমরা বলি, মনে করি এটা আমাদের কাছে একটা যে কোনো কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরের মনে করো যদি আমরা আধান দিতে থাকি, একে যদি আহিত করতে থাকি, তাহলে এর পোটেনশিয়াল বৃদ্ধি পাবে। কি হবে? এর পোটেনশিয়াল বা বিভব প্রভেদ যে চেঞ্জ হতে থাকবে। মানে একে যখনই আমরা মনে করো কিউ আধান দিলাম এবং এর বিভব প্রভেদ যদি বৃদ্ধি হয় ভি, তাহলে দেখা যাবে এই যে বিভব প্রভেদের যে বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু কিউর সঙ্গে সমানুপাতিক। মানে যত আধান দেবো তত এর বিভব প্রভেদ বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? মানে এই বিভব প্রভেদটা তোমরা ওয়াটার লেভেলের সঙ্গে কম্পেয়ার করতে পারো, যে জলের পরিমাণ একটা কন্টেনারের মধ্যে জলের পরিমাণ যত বেশি হবে তার লেভেলটা তত বেশি হবে। তাহলে যে জলের যে লেভেলটা উঠছে সেটা কার উপর ডিপেন্ড? জলের পরিমাণের উপর ডিপেন্ড করছে। এখানেও তেমনি যত আমরা আধান দেবো এর পোটেনশিয়ালটা বৃদ্ধি পাবে। ওকে, এবং এখানে যদি আমরা একটা কনস্ট্যান্ট দিই তাহলে আমরা বলবো কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। এই সিটাকে বলা হয় একটা সমানুপাতিক কনস্ট্যান্ট, যাকে আমরা ওই ধারকটা ধারকত্ব বলি। ধারক আসলে কি? ধারক হচ্ছে যে ওই ডিভাইসটা, মানে আমরা বলতে পারি এখানে এই যে একটা পরিবাহী নিয়েছি, এই পরিবাহীটাই একটা ধারক। এই পরিবাহীর আধান ধারণের যে ক্ষমতা সেটা হচ্ছে ধারকত্ব, সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করবো, সেটা হচ্ছে ধারকত্ব। তাহলে ধারকত্ব সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো কিউ বাই ভি। ওই জন্য অনেক সময় এরকম ভাবে বলা হয় যে ভি ইকুয়াল টু 1 হলে সি ইকুয়াল টু কিউ। এইখান থেকে কি করা হয়? ধারকত্বের সংজ্ঞা দেওয়া হয় যে প্রতি একক বিভব প্রভেদ বৃদ্ধি করতে এই পরিবাহীতে যত আধান দিতে হবে সেটাই হচ্ছে তার ধারকত্ব। প্রতি একক বিভব প্রভেদ বৃদ্ধি করতে পরিবাহীতে যে আধান দিতে হবে সেটাই হচ্ছে যে ধারকত্ব। ওকে, এবং দেখো এখান থেকে আমরা যেটা কয়েকটা বিশেষ বিষয় বলবো ধারকত্বের একক এবং মাত্রা। কারণ সি ইকুয়াল টু আমরা কি বললাম? দেখো কিউ বাই ভি, কিউ বাই ভি, কিউ সমান সিভি। তাহলে কিউ সমান যদি সিভি হয় তাহলে সি ইকুয়াল টু কত হবে বলো? কিউ আপন ভি। আবার দেখো ভি এর ডেফিনেশন কি ছিল? ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ বাই কিউ ইকুয়াল টু ভি। তাহলে ভি কত হবে বলো? ভি কত হবে? ডাব্লিউ বাই কিউ। তাহলে এই ভি এর জায়গায় ডাব্লিউ বাই কিউ লিখতে পারি। তাহলে কিউ ডিভাইড বাই ডাব্লিউ বাই কিউ মানে কিউ স্কোয়ার বাই ডাব্লিউ। তাহলে দেখো সি এর যদি আমরা ইউনিট বলি, সি এর যদি আমরা ইউনিট তো এখান থেকে বলতে পারবো, কিন্তু ডাইমেনশন যদি বলি তাহলে কিউ ডাইমেনশন কি হবে বলো? আই ইন্টু টি তার হোল স্কোয়ার, আর নিচে ডাব্লিউ তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এখান থেকে কি বলবো দেখো? এম এল স্কোয়ার টি ইনভার্স টু, উপরে হচ্ছে যে টি স্কোয়ার টি ইনভার্স টু উপরে গেলে কি হবে বলো? এম টু উপরে গেলে এম ইনভার্স, এল স্কোয়ার উপরে গেলে এল ইনভার্স টু, উপরে টি স্কোয়ার ছিল এই টি স্কোয়ার যাবে টি টু দ্য পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। এইটা হয়ে যাবে মাত্রা। আচ্ছা, একক আমরা কি করে নির্ণয় করবো? দেখো একক কি করে নির্ণয় করতে পারি? এই সমীকরণটা ডাইরেক্ট নির্ণয় করতে পারবো। সি দেখো, সি এর যে সিজি এসআই একক, প্রথমে বলি যে এসআই একক সেটা কি হবে বলো? এসআই একক কি হবে? উপরে কিউ নিচে ভি, তাহলে কুলম পার ভোল্ট, কুলম পার ভোল্ট। এটা জেনে রাখবে, এটাকে স্ট্যাট ফ্যারাড বলা হয়, সরি এটাকে ফ্যারাড বলা হয়। এটাকে কি বলা হয়? ফ্যারাড বলা হয়। এফ দিয়ে প্রকাশ করা হয় এটাকে ফ্যারাড। আর যদি সিজিএস বলা হয় তাহলে সেটা কি? স্ট্যাট কুলম পার স্ট্যাট ভোল্ট, স্ট্যাট কুলম পার স্ট্যাট ভোল্ট। এটাকে আমরা কি বলবো? স্ট্যাট ফ্যারাডে, স্ট্যাট ফ্যারাডে। ওকে, ক্লিয়ার? তাহলে ধারকের সিজিএস একক কি? সিজিএস একক স্ট্যাট ফ্যারাডে, এসআই একক কি না ফ্যারাডে। ঠিক আছে, এছাড়াও দেখো এই অনেক সময় এই ইউনিটগুলো আমরা ইউজ করবো। মাইক্রো ফ্যারাডে, 1 মাইক্রো ফ্যারাডে মানে মনে রাখবো 10 টু দ্য পাওয়ার -6 ফ্যারাডে। ন্যানো ফ্যারাডে, যেগুলো যেমন চার্জের ক্ষেত্রে ইউজ করতাম মাইক্রো কুলম, হ্যাঁ ন্যানো কুলম। তো এইখান থেকে এখানে যেটা বেশিরভাগ ইউজ হবে সেটা হচ্ছে মাইক্রো ফ্যারাডে ইউজ হবে। ওকে, চলো একটা কোয়েশ্চেন করা যাক, ভেরি সিম্পল কোয়েশ্চেন, একদম বেসিক টপিক্স থেকে। ওকে, কি বলছি? একটি পরিবাহীর ধারকত্ব 1 মাইক্রো ফ্যারাড বলা আছে, তার মানে সি ইকুয়াল টু 1 মাইক্রো ফ্যারাড মানে হচ্ছে 10 টু দ্য পাওয়ার -6 ফ্যারাড। এর বিভব ভি বলছে যে 100 ভোল্ট। এই 100 ভোল্ট বৃদ্ধি করতে কত আধান প্রয়োজন? তাহলে কিউ বের করতে হবে। ভেরি সিম্পল, দেখো কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে সি এর মান যদি বসিয়ে দাও 10 টু দ্য পাওয়ার -6 ইন্টু ভি এর মান বসিয়ে দাও 100, তাহলে হয়ে গেল 10 টু দ্য পাওয়ার -4 কুলম। সো দিস ইজ দ্য আনসার টু দ্য প্রবলেম। ভেরি সিম্পল কোয়েশ্চেন, ফর্মুলা বেসড। আমি কিছু সিম্পল কোয়েশ্চেন এখানে নিয়েছি, পরবর্তী ক্ষেত্রে তো আমরা আরো ডিসকাস করব অনেক কোয়েশ্চেন। তাহলে দেখো বলছি বিভিন্ন বিষয়ের উপর ধারকত্বের নির্ভর করে। ধারকত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? ভেরি সিম্পল একটা বিষয় ভেবে দেখো, কিউ ইকুয়াল টু আমরা একটু আগে বলেছিলাম সি ইন্টু ভি, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে দেখো যদি চার্জটাকে যদি আমরা ফিক্স রাখি, চার্জ দেখো এক্সটার্নাল ইফেক্টের উপর নির্ভর করেন, চার্জটা তো গিভেন, তাহলে ভি যেরকম ভাবে চেঞ্জ হবে সেরকম অনুযায়ী ধারকত্ব চেঞ্জ হবে। বুঝতে পারছো? ভি যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। এবং এই প্রতিটা ক্ষেত্রে যেমন ধরো যদি পরিবাহীর আকার এবং আকৃতি বৃদ্ধি পায়, বুঝতে পারছো? পরিবাহীর আকার এবং আকৃতি যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে কি হবে? ভি হ্রাস পাবে, ভি হ্রাস পাবে। একটা ছোট পরিবাহী যা ভোল্টেজ
হওয়ার ক্ষমতা রাখে, যা ভোল্টেজ ধারণ করার ক্ষমতা রাখে একটা বড় পরিবাহী কিন্তু, তো সেটা কি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো ডিস্ট্রিবিউট হয়ে গেলে কি হবে, তার যে বিভব সেটা কম হবে। তাহলে বিভব যদি কম হয় তাহলে দেখো সি কি হবে, ইনক্রিজ করবে, বুঝতে পারছো। এখানে যদি কম হয় তাহলে সি ইনক্রিজ করবে। তাহলে পরিবাহীর আকার এবং আকৃতির উপর নির্ভর করে ধারকত্ব। ধারকত্ব পরিবাহীর আকার এবং আকৃতির উপর নির্ভর করে। ধারকত্ব পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। পারিপার্শ্বিক যদি কোনো একটা ডাইলেকট্রিক মিডিয়াম থাকে যার মনে করো কনস্ট্যান্ট কে, তাহলে কি হবে, বিভব কি হবে, হ্রাস পাবে। তোমরা দেখেছো ভি যদি আমরা শূন্য মাধ্যমে বলি সিম্পল স্ফিয়ারের ক্ষেত্রে 1/4πε0 ইন্টু কিউ/আর হয়, কিন্তু যদি একটা পরাবৈদ্যুতিক কনস্ট্যান্ট এখানে গুণ হয়ে যায় তাহলে কি হবে, সেক্ষেত্রে ওটা হ্রাস পেয়ে যাবে। তাহলে পারিপার্শ্বিক মাধ্যম যদি একটা থাকে কিছু, তাহলে কি হবে, ভি ইনক্রিজ হবে, আর ভি ইনক্রিজ হলে কি হবে, ভি ডিক্রিজ হবে, ভি ডিক্রিজ হবে, আর ভি ডিক্রিজ হলে কি হবে, সি ইনক্রিজ করবে। সিমিলারলি অন্যান্য পরিবাহীর উপস্থিতিতেও সেম ঘটনা ঘটবে। অন্যান্য পরিবাহীর উপস্থিতি থাকলে কি হবে, ভি হ্রাস পাবে, এবং ভি হ্রাস পালে কি হবে, সি বৃদ্ধি পাবে। দেখো এগুলো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের সাহায্যে বোঝানো যায়, কিন্তু আমাদের সেটা প্রয়োজন নেই। এখানে জাস্ট আমাকে এটা বুঝতে হবে যে বিভিন্ন বিষয়ের উপর ধারকত্ব কিভাবে নির্ভর করে, ধারকত্ব পরিবাহীর আকার আকৃতির উপর কিভাবে নির্ভর করে, এবং ধারকত্ব নির্ভরতা জানতে গেলে আমরা পোটেনশিয়ালের নির্ভরতা জানবো, এবং পোটেনশিয়াল যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে, বুঝতে পারছি। এবং প্রতিটা ক্ষেত্রেই পোটেনশিয়াল হ্রাস পাবে, যার ফলে কি হবে, আমরা বলতে পারি ধারকত্ব বৃদ্ধি পাবে। একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলো, একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এটা যদি গোলীয় পরিবাহী আমরা ধরি, যার হচ্ছে যে রেডিয়াস আর মনে করো। এখন ভেবে দেখো এই গোলীয় পরিবাহীটিতে যদি আমরা আধান দিয়ে দিই, মনে করো প্লাস কিউ আধান দিয়ে দিলাম, তাহলে আমি অলরেডি আমরা জানি যে একটা প্লাস কিউ আধানে আহিত গোলীয় পরিবাহীর যে পোটেনশিয়াল ভি, সেটা কত হয় না 1/4πε0 ইন্টু কিউ/আর। এখান থেকে সিম্পলি সি নির্ণয় করতে পারবো, কারণ আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি। তাহলে সি ইকুয়াল টু কি যাবে, কিউ ডিভাইড বাই ভি। তাহলে কিউ ডিভাইড বাই এই ভি এর মানটা যদি বসিয়ে দিই দেখো, তাহলে 1/4πε0 ইন্টু কিউ/আর। তাহলে এই কিউ কিউ কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে 4πε0 ইন্টু আর। তাহলে দেখো সি ইকুয়াল টু সিম্পল একটা গোলীয় ধারকের ধারকত্ব যদি আমরা বলি সিম্পলি 4πε0 ইন্টু আর হবে। সি ইকুয়াল টু কত হবে, সিম্পলি 4πε0 ইন্টু আর। ক্লিয়ার। তাহলে দেখো এটি যদি মান বসাও 4πε0 এর মান কত, 1/9 ইন্টু 10⁹, তাহলে 9 ইন্টু 10⁹, তখন কিন্তু এটা ফ্যারাডে ইউনিটে হয়ে যাবে। ওকে। আর যদি সিজিএস পদ্ধতিতে বলো এটা 1 হবে, তাহলে সিজিএস পদ্ধতিতে ভেরি সিম্পল, সিজিএস পদ্ধতিতে একদম ডাইরেক্ট সি ইকুয়াল টু আর হয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে ডাইরেক্ট সি ইকুয়াল টু আর হয়ে যাবে। ক্লিয়ার। চলো এখান থেকে একটা কোয়েশ্চেন করা যাবে। কি বলছে দেখো, পৃথিবীকে একটি 6400 কিলোমিটার ব্যাসার্ধের গোলীয় পরিবাহী ধরলে এর ধারকত্ব কত হবে। ভেরি সিম্পল, সি ইকুয়াল টু আমরা কত বললাম 4πε0 ইন্টু আর। আর এর মান কত, আর এর মান 6400 কিলোমিটার, তাহলে 6400 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 4πε0, 9 ইন্টু 10⁹। এটা যদি তোমরা হিসাব করে এটা ফ্যারাডেতে পাবে, একে যদি 10⁶ দিয়ে ভাগ করে দেখবে এটা 711.11 মাইক্রো ফ্যারাড হয়। এটা মনে রাখবে পৃথিবীর ধারকত্ব 711.11, মানে এটা 711.11 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড এরকম আসবে, সেটাকে আমরা লিখতে পারি 711.11 মাইক্রো ফ্যারাড। ভেরি সিম্পল কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্ট, পপুলার রেজাল্ট 711.11 মাইক্রো ফ্যারাড, দেখো মনে রেখে দেয়। এবার দেখো নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে পরিবাহিত আধান বন্টন। পরিবাহিত আধান বন্টন কিভাবে হবে, দুটো যদি আমার কাছে পরিবাহী থাকে, এবং আমরা এখানে বলছি যখন পরিবাহী দুটির বিভব সমান, তাহলে আমার কাছে মনে করো দুটো পরিবাহী আছে, এই একটা পরিবাহী, ওকে, আর হচ্ছে এই একটা পরিবাহী, আর হচ্ছে একটা পরিবাহী। তাহলে বলো দুটো পরিবাহীর বিভব যদি সমান হয়, তাহলে আমাদের বুঝতেই পারছো যে এদের একটা কমন পোটেনশিয়াল থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা সেই কমন পোটেনশিয়ালটা নির্ণয় করব। তাহলে আধান বন্টন তো এখানে কি করে হবে, পরিবাহী দুটি যদি বিভব সমান থাকে আধান বন্টন কিছুই হবে না। তাহলে মনে করো সাপোজ আমি মনে করছি যে এর আধান হচ্ছে যে Q1, এর আধান হচ্ছে যে Q2, এদের কমন পোটেনশিয়াল হচ্ছে যে ভি, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু চার্জের কোনো রিডিস্ট্রিবিউশন হবে না, এর Q1 আছে, এর Q2 আছে। তাহলে এদের কমন পোটেনশিয়াল আমরা কি করে নির্ণয় করতে পারি বলো, তাহলে কমন পোটেনশিয়াল কি করে নির্ণয় করতে পারি, তাহলে মোট আধান বাই মোট ধারকত্ব, তাই তো। তো কিউ সমান দেখো সিবি, সিম্পল কি ফর্মুলা, কিউ সমান ভি সমান কত হয় Q/C। তাহলে এইখান থেকে যদি আমরা বলি, তাহলে দুটো সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি কমন পোটেনশিয়াল বলি, সাধারণ বিভব, ভালো করে ভেবে দেখো, সাধারণ বিভব যদি বলি তাহলে আমরা কি বলবো, সাধারণ বিভব যদি কি বলবো, মোট আধান ডিভাইড বাই মোট ধারকত্ব, মোট আধান ডিভাইড বাই মোট ধারকত্ব, তাহলে মোট আধান কত হবে Q1 প্লাস Q2, মোট ধারকত্ব কত C1 প্লাস C2। ভেরি সিম্পল। ওকে, তাহলে এটা হচ্ছে এদের কমন পোটেনশিয়াল ভি এর ভ্যালু হবে।
যেটা দুজনের ক্ষেত্রে সমান, কোনো চার্জের রিডিস্ট্রিবিউশন হবে না। ঠিক আছে, কারণ বিভব সমান। চার্জ সবসময় পজিটিভ চার্জ যদি হয় সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যাবে, এটা মনে রাখবে। নেক্সট দেখো, যদি এদের পোটেনশিয়াল আলাদা হয় তাহলে চার্জের ডিস্ট্রিবিউশন হবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে মনে করো দেখো, এইটা যদি আমার কাছে একটা কোনো পরিবাহী থাকে, ঠিক আছে, যে পরিবাহীটার মনে করো আধান Q1, ধারকত্ব C1, পোটেনশিয়াল V1। এইটা আরেকটা পরিবাহী আছে, মনে করো আরেকটা পরিবাহী আছে যার মনে করো আধান Q2, ধারকত্ব C1, পোটেনশিয়াল V2। এখন যদি আমি ধরে নিই V1 গ্রেটার দেন V2, তাহলে যখন এদেরকে পরিবাহী তার দিয়ে যুক্ত করে দেবো, তাহলে এই পাশ থেকে এই পাশে আধান যেতে কিন্তু শুরু করবে। তাহলে আধান যদি যেতে শুরু করে, কখন আধান যাওয়াটা বন্ধ হবে? যখন এদের পোটেনশিয়ালটা একটা কমন পোটেনশিয়ালে পৌঁছে যাবে। তাহলে এদের কমন পোটেনশিয়াল কত বলো? সাধারণ বিভব। একই ফর্মুলা ইউজ হবে। তাহলে সাধারণ বিভব কি হবে না, সাধারণ বিভব যদি আমি ভি বলি, সেটা কত হবে বলো? Q1 প্লাস Q2 ডিভাইড বাই C1 প্লাস C2। এখানে Q1 কত না C1 V1 প্লাস C2 V2, Q1 CV ডিভাইড বাই C1 প্লাস C2। এইটা হয়ে যাবে এদের কমন পোটেনশিয়াল। এবার দেখো, এই পোটেনশিয়াল অবধি, এই যতক্ষণ না এই পোটেনশিয়ালে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত চার্জের রিডিস্ট্রিবিউশন হবে। তাহলে চার্জ মনে করো এইখান থেকে এইদিকে যাচ্ছে, এদিক থেকে এইদিকে যাচ্ছে। তাহলে মনে করো, আমি যদি মনে করি যে এই আধানটা এই মানে চার্জ রিডিস্ট্রিবিউশনের পর প্রথমে এর আধান ছিল মনে করো Q1 এবং এর ফাইনাল আধান হয়েছে Q2। আমরা এটা তো বলতে চাইছি, এখানে যে ফর্মুলা লিখেছি Q1 প্লাস Q2। তাহলে প্রাথমিক আধান Q1 ছিল, রিডিস্ট্রিবিউশন হওয়ার পরে এর আধান হয়েছে Q2। তাহলে এই দিক থেকে এই দিকে কতটা আধান গেছে বলে মনে হচ্ছে তোমার? Q1 মাইনাস Q2। এই দিক থেকে এদিকে আধান গেছে, তো তার মানে Q1 মাইনাস Q2। তাহলে দেখো, যে আধানটা মানে এইটা এর দ্বারা বর্জিত আধান যদি বলি, বর্জিত আধান প্রথম যে গোলকটা আছে এটার দ্বারা বর্জিত আধান, সেটাকে আমি যদি Q1 ড্যাশ বলি, তাহলে সেই Q1 ড্যাশ কত হবে? Q1 যেটা এর মধ্যে ছিল মাইনাস Q2। ওকে, তাহলে এইটা আমরা কি করে নির্ণয় করব? তাহলে Q1 কত হবে বলো? তখন কমন পোটেনশিয়ালটা দেখতে হবে, C1 ইন্টু ভি। ফাইনাল Q1 কত হবে? C1 ইন্টু ভি মাইনাস, আচ্ছা ফাইনালগুলোকে ড্যাশ বলি, Q1 ড্যাশ Q2 ড্যাশ। এগুলো প্রাথমিক ছিল Q1 Q2, ফাইনালের মধ্যে আধান হয়েছে মনে করো Q1 ড্যাশ, আর এর মধ্যে হয়েছে Q2 ড্যাশ রিডিস্ট্রিবিউশনের পর, নাহলে কনফিউজ হবে। রিডিস্ট্রিবিউশনের পর প্রথমে Q1 Q2 ছিল কমন পোটেনশিয়াল, এটা হবে রিডিস্ট্রিবিউশনের পরে Q1 ড্যাশ Q2 ড্যাশ হয়েছে। তাহলে Q1 ড্যাশ যখন হয়েছে, সে তো কিছুটা আধান বর্জন করেছে। সে কত আধান বর্জন করেছে? তার প্রথমে যে আধানটা ছিল সে আধানটা ছিল Q1, আর পরে যে আধানটা হয়েছে সেটা Q1 ড্যাশ। ভেবে দেখো, এটা বর্জন করবে। প্রথমে আধান ছিল Q1, পরে হয়েছে Q1 ড্যাশ, তাহলে বর্জন কত হবে? Q1 মাইনাস Q1 ড্যাশ। ভালো করে বুঝো, আমি আবার করে বলছি, কনফিউজ হয়ে গেছিল নোটেশনগুলো দিয়ে। প্রথমে আধান ছিল Q1, এ বর্জন করার পর আধান হয়েছে Q1 ড্যাশ। তাহলে কতটা আধান বর্জন করেছে? Q1 মাইনাস Q1 ড্যাশ। তাহলে Q1 কত বলো? Q1 কত হবে? C1 V1 মানে C1 ড্যাশ কত হবে? C1 ইন্টু ভি, কমন পোটেনশিয়াল। এর হবে Q1 C1 V1, এর হবে C1 ভি। তাহলে এটা যদি আমরা নির্ণয় করতে চাই, এই যে কমন পোটেনশিয়ালের মানটাকে বসিয়ে দেবো, সিম্পল। দেখো তাহলে কত হবে না C1 V1 মাইনাস C1 ইন্টু, এখানে ভি এর মানটা বসাতে হবে C1 V1 প্লাস C2 V2 আপন C1 প্লাস C2। ক্লিয়ার? এবারে দেখো, যদি আমরা আরেকটু ফার্দার ক্যালকুলেশন করি, কি হবে? এখানে C1 প্লাস C2 হয়ে যাবে এই লসাগু। তাহলে এদিকে কি হবে? দেখো C1 স্কোয়ার V1 প্লাস C1 C2 V1 মাইনাস দেখো C1 স্কোয়ার V1 মাইনাস C1 C2 V2। তাহলে C1 স্কোয়ার V1 কেটে গেল। C1 C2 যদি আমরা কমন নিই, উপরে হচ্ছে V1 মাইনাস V2, নিচে থাকবে দেখো C1 প্লাস C2। ভেবে দেখো, এই পরিমাণ চার্জ হচ্ছে যে এ বর্জন করবে। তাহলে আমি ক্যালকুলেশন না করেই বলে দিতে পারি যে এ কতটা চার্জ গ্রহণ করবে অ্যাকর্ডিং টু চার্জ কনজারভেশন। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটা সেম আসবে। তাহলে এটা তো বর্জিত চার্জ হলো, তাহলে কতটা চার্জ গ্রহণ করবে আমি যদি বলি, তাহলে সেটা আমি যদি বলি Q2 ড্যাশ, তাহলে সেটা কত হবে? এর প্রথমে ছিল Q2 আর ফাইনাল হয়েছে কত? Q2 ড্যাশ। তাহলে কতটা চার্জ গ্রহণ করেছে বলো? কতটা চার্জ গ্রহণ করেছে? Q2 ড্যাশ মাইনাস Q2। ওকে, তাহলে Q2 ড্যাশ কত হবে? Q2 ড্যাশ হয়ে যাবে C2 ইন্টু ভি, আর Q2 আর এ কত হবে? সরি, এখানে C2 লেখা যাচ্ছিল, C2 ইন্টু ভি, এ কত হবে? মাইনাস C2 ইন্টু V2। ক্লিয়ার? তোমরা এখানে যদি কমন পোটেনশিয়ালের মানটা বসিয়ে ক্যালকুলেশন করো, এই রেজাল্টই পাবে, আবার এই রেজাল্টই পাবে। কারণ এটা হওয়াটা স্বাভাবিক, Q1 ড্যাশ ইকুয়াল টু Q2 ড্যাশ হবে। তার কারণ হচ্ছে যে এই দিকের স্ফিয়ারটা যতটা আধানকে বর্জন করবে, এই দিকের স্ফিয়ারটা ঠিক ততটাই আধান গ্রহণ করবে।
তাহলে বর্জিত আধান হচ্ছে Q1 মাইনাস Q1 ড্যাশ, গর্হিত আধান হচ্ছে Q2 ড্যাশ মাইনাস Q2 ড্যাশ মানে C2 ইন্টু ভি, কারণ কমন পোটেনশিয়ালে পৌঁছানোর পরে এটা আধান আর এটা প্রাথমিক আধান। এর ক্ষেত্রেও তাই, কমন পোটেনশিয়ালের পরে আধান, প্রাথমিক আধান। এই বিয়োগফলটা যা আসবে এই বিয়োগফলটাই তাই আসবে। এইটা তোমাদেরকে আমি অ্যাজ এ এক্সারসাইজ দিয়ে রাখলাম, এটা করে দেখবে, এই মানটাই আসবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট বলছে আহিত পরিবাহীর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি। একটা পরিবাহীর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে চার্জ করা, যখন আমরা তাকে চার্জ করছি। মনে করো সাপোজ একটা পরিবাহী রয়েছে, যে পরিবাহীটার মনে করো ইনিশিয়ালি চার্জ হচ্ছে যে কিউ, ইনিশিয়ালি ভোল্টেজ হচ্ছে যে ভি। এখন যদি একে আমি আরো এক্সট্রা ডি কিউ পরিমাণ চার্জ দিতে চাই, মানে চার্জ যদি আমরা কিউ থেকে কিউ প্লাস ডি কিউ করতে চাই, তাহলে আমাকে এই পোটেনশিয়ালের বিরুদ্ধে ওয়ার্ক ডান করতে হবে। তো সেই ওয়ার্ক ডানটা ডি ডাব্লিউ কত হবে বলো দেখি, কিউ ইন্টু বলো ডি কিউ ইন্টু ভি। এক্সট্রা কত চার্জ দিচ্ছে ডি কিউ, তাহলে সেটা হয়ে যাবে দেখো ডি কিউ ইন্টু ভি। এই অবস্থায় এই যদি ক্যাপাসিট্যান্স সি হয়, তাহলে কিউ ইকুয়াল টু আমরা কি জানি বলো, সি ভি। তাহলে আমরা ভি এর জায়গায় বসাতে পারি কিউ অপন সি। তাহলে এই ভি এর জায়গায় যদি আমরা ডি কিউ ইন্টু কিউ অপন সি বলি, তাহলে এটা 1/c ইন্টু কিউ ডি কিউ হচ্ছে। তাহলে এইটা কি, আমরা যদি ডি কিউ আধানকে এর মধ্যে ইনপুট করতে চাই, তাহলে এই ওয়ার্কডানটা করতে হবে। তাহলে যদি আমি মনে করো একে ক্যাপিটাল কিউ আধান দিতে চাই, তাহলে কি করতে হবে, এর উপর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 টু ক্যাপিটাল কিউ এ লিমিটে। তাহলে 0 টু ক্যাপিটাল কিউ এ লিমিটে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমি লেফট সাইডে পাবো ডাব্লিউ, রাইট সাইডে পাবো 1/c ইন্টু ইন্টিগ্রেশন কিউ ডি কিউ হচ্ছে কিউ স্কোয়ার বাই 2, লিমিটটা বসাবো 0 টু ক্যাপিটাল কিউ। তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে দেখো হাফ ইন্টু সি ইন্টু ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই সি, হাফ ইন্টু ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই সি। তাহলে কৃতকার্য যেটা হবে সেটাই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে আমরা বলতে পারি থাকবে। তাহলে আলটিমেটলি কি হলো বলো না, ইউ ইকুয়াল টু হলো হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। এইটাকে যদি আমরা অন্য ফর্মে লিখতে চাই, দেখো কারণ আমরা জানি অলরেডি যে কিউ ইকুয়াল টু সিভি, তাহলে যদি আমরা কিউ ইকুয়াল টু সিভি বসিয়ে দিই, তাহলে হাফ ইন্টু সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি, একটা সি কেটে গেলে হাফ সিভি স্কোয়ার। আমরা কিন্তু এই ফর্মে লিখতে পারি পোটেনশিয়াল এনার্জিটাকে। আবার যদি আমরা এইটাকে ধরো আরেকটু সাজিয়ে লিখি, তাহলে দুটো ফর্ম পাওয়া গেল। আরেকটা ফর্ম আমরা এটাকে লিখতে পারি হাফ ইন্টু সিভি ইন্টু ভি, আর হাফ ইন্টু সিভি ইন্টু ভি। আর সিভিটা আসলে কি বলে দেখি, সিভিটা হচ্ছে যে কিউ, তাহলে হাফ কিউ ভি। তাহলে দেখো আমরা যে কোনো একটা ফর্মে লিখতে পারি, হাফ কিউ স্কোয়ার বাই সি লিখতে পারি, হাফ সিভি স্কোয়ার লিখতে পারি, হাফ কিউ ভি লিখতে পারি। এই প্রত্যেকটা হচ্ছে ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট টপিক দেখো, এই রিডিস্ট্রিবিউশনের ফলে কতটা শক্তি ক্ষয় হচ্ছে, একটা থেকে কি হচ্ছে আধান, একটা থেকে আধান অন্যটাতে যাচ্ছে। তো এই যে আধানের যে রিডিস্ট্রিবিউশন হচ্ছে তার ফলে শক্তি ক্ষয় হবে এবং সেই শক্তিটা হিট এনার্জিতে ট্রান্সফার হয়। এই যে লস অফ এনার্জি সেটা আমরা কি করে নির্ণয় করবো বলো, প্রাথমিক এনার্জি কত ছিল, দুটো যে আমরা পরিবাহীর কথা বলেছিলাম, ঠিক আছে। তাহলে এর প্রাথমিক C1 ছিল, এর ভোল্টেজ V1, এর C2, এর V2, আর ফাইনালি কমন পোটেনশিয়াল হয়েছে V। তাহলে দেখো যদি প্রাথমিক এনার্জি বলি, এনার্জি লস মানে কি, কি বলো, প্রাথমিক এনার্জি মাইনাস ফাইনাল এনার্জি, প্রাথমিক এনার্জিটা বড় হবে অবশ্যই। তাহলে এনার্জি লস কত বেরোবে, এনার্জি লস ডেল্টা ইউ যদি আমরা বলি, তাহলে কি হবে বলো, U1 মাইনাস U2। তাহলে এখানে U1 কত হবে, প্রথমে যখন মনে করি এদেরকে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়নি, তখন এদের মোট শক্তি হবে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। এইটা হবে এদের প্রাথমিক শক্তি, মাইনাস যখন এদেরকে তার দিয়ে যুক্ত করা হয়েছে তখন শক্তি কত হবে, হাফ ইন্টু C1 প্লাস C2 ইন্টু ভি স্কোয়ার। এবারে কি করবে, ভেরি সিম্পল, এখানে ভি এর মানটা বসিয়ে দাও। কমন পোটেনশিয়াল কি ছিল, ভি সমান বলো C1 V1 প্লাস C2 V2 ডিভাইড বাই C1 প্লাস C2। এই ফর্মুলাটা যদি এখানে বসিয়ে দাও, তাহলে আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা চলে আসবে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু C1 প্লাস C2 ইন্টু C1 প্লাস C2 ইন্টু দিস স্কোয়ার, C1 V1 প্লাস C2 V2 আপন C1 প্লাস C2 তার হোল স্কোয়ার। ওকে, এই ক্যালকুলেশনটা তোমাদেরকে করতে হবে, আমি একটু করেই দিই। হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, এখানে দেখো একটা C1 C2 কেটে যাবে কারণ নিচে স্কোয়ার আছে, তাহলে মাইনাস হাফ ইন্টু উপরে কত আছে C1 V1 প্লাস C2 V2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে কাজ করো, হাফটাকে কমন নিয়ে নাও, হাফ তো সব জায়গাতেই আছে, তাহলে হাফটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাস দেখো এটা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র যদি ভাঙা হয়, কারণ নিচে একটা C1 প্লাস C2 তো থাকবে, দুটো C1 প্লাস C2 ছিল, উপরে কত হবে দেখো a স্কোয়ার মানে C1 V1 স্কোয়ার
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2c1c2 v1 v2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, এইবার তোমরা কি করবে দেখো, c1 প্লাস c2 লসাগু করে দাও, c1 প্লাস c2 লসাগু করে দাও, দেখো ইকুয়াল টু c1 প্লাস c2 যদি আমরা লসাগু করি ভেবে দেখো কি হবে, হাফটা যেমন আছে থাক, এই c1 এর সঙ্গে গুণ করলে কত হয় বলো, c1 স্কোয়ার v1 স্কোয়ার প্লাস c2 এর সঙ্গে গুণ করলে c1 c2 v1 স্কোয়ার। সিমিলারলি এর সঙ্গে হবে প্রথমে c1 c2 v2 স্কোয়ার, আর যদি c2 এর সঙ্গে গুণ করো তাহলে প্লাস c2 স্কোয়ার v2 স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এগুলো যদি আমরা নিই মাইনাস c1 স্কোয়ার v1 স্কোয়ার মাইনাস c2 স্কোয়ার v2 স্কোয়ার মাইনাস 2c1 c2 v1 v2। ওকে, তাহলে কি c1 স্কোয়ার v1 স্কোয়ার c1 স্কোয়ার v1 স্কোয়ার c2 স্কোয়ার v2 স্কোয়ার c2 স্কোয়ার v2 স্কোয়ার কেটে যাবে। এবার দেখো এদিকে যদি c1 c2 কমন নিই উপরে উপরে ভেবে দেখো হাফ ইন্টু যদি c1 c2 কমন নেওয়া হয়, c1 c2 কমন নেওয়া হয় নিচে c1 প্লাস c2, তাহলে বাকি কি পড়ে থাকছে এখানে v1 স্কোয়ার v2 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1 v2 ভেবে দেখো হলো, তাহলে কি হবে v1 মাইনাস v2 হোল স্কোয়ার, তাহলে হাফ ইন্টু দেখো c1 c2 ডিভাইড বাই c1 প্লাস c2 ইন্টু v1 মাইনাস v2 হোল স্কোয়ার। তাহলে এই পরিমাণ এনার্জি হচ্ছে লস হবে, এই পরিমাণ এনার্জি লস হবে, দিস ইজ দ্য ডেল্টা ইউ। এই পুরো যে রিডিস্ট্রিবিউশন প্রসেসটা, চার্জের যে রিডিস্ট্রিবিউশন হচ্ছে এই প্রসেসটাতে কি হবে, এই পরিমাণ হচ্ছে যে শক্তি লস হবে, এনার্জি লস। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের যে ধারক রয়েছে, সমান্তরাল পাত ধারক, স্ফেরিক্যাল ধারক, ঠিক আছে, তারপরে ধারকের শ্রেণী এবং সমান্তরাল সমাবেগ এই বিষয়গুলো পড়বো। ওকে, আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।